আমানতকারীদের পাওনা পরিশোধে বিক্রি করতে হবে এস আলম গ্রুপের সম্পদ। অর্থ লোপাটকারীরা সম্পদ মূল্য বেশি দেখানোয় ঋণ পরিশোধ সম্ভব হবে না বলছেন অর্থনীতিবিদ। জুলাইয়ে পরিস্থিতি আঁচ করতে পেরে শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি কাস্টমস থেকে বুঝে নেন সাকিব সহ তৎকালীন ৭ এমপি। চট্টগ্রাম বন্দরের শেডে রাখা ৫২ গাড়ির ভবিষ্যৎ নিয়ে জটিলতা। এবং দোকান বরাদ্দে সেকেলে নীতিতে আটকায় এনএসসি, বছরে রাজস্ব হারাচ্ছে শত কোটি। সুযোগ নিয়ে লাখ টাকা আয় করছে অসাধুরা, অদৃশ্য কারণে ব্যবস্থা নিচ্ছে না ক্রীড়া পরিষদ। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। সাধারণ নাগরিকদের সুরক্ষায় গতকাল গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কনভেনশনে স্বাক্ষর করেন। একে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন তিনি। পরে বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নিখোঁজ ব্যক্তিদের তালিকা করা হবে। বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার লঙ্ঘনের বিচারের এই উদ্যোগ প্রশংসনীয়। গত ১৬ বছরে বাংলাদেশের মানুষের এক আতঙ্কের নাম গুম খুন। বরাবরই গুমের ঘটনা এক অমীমাংসিত রহস্যে ঘেরা। ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যথেচ্ছ ব্যবহার করে শেখ হাসিনা সরকার। ৫ আগস্ট পতনের পর একে একে প্রকাশ পেতে থাকে আয়নাঘরের রোমহর্ষক কাহিনী। গত ১৬ বছরে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কত গুমের ঘটনা ঘটেছে তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এবার জাতিসংঘের গুম এবং নির্যাতন বিষয়ক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সই করার সময় বিষয়টিকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। সভা শেষে যমুনা থেকে বেরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোন সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে যেন গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য জাতিসংঘের সনদে স্বাক্ষর করা হয়েছে। ৭০০-র উপরে মানুষ এখনো পর্যন্ত গুমের কারণে নিখোঁজ হয়ে আছে। কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। বিশেষজ্ঞরা মনে করেন, মানবাধিকার লঙ্ঘনের এমন নৃশংসতার বিরুদ্ধে রাষ্ট্রের উদ্যোগ প্রশংসনীয়। গুম বিষয়ে আন্তর্জাতিক চাপ এড়াতে এই সনদে আগে স্বাক্ষর করেনি শেখ হাসিনা সরকার। সরকার যারা পরিচালনা করেন তাদের ক্ষমতাকে নিরঙ্কুশ রাখার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। ১৫ বছর একটানা ক্ষমতায় থাকার পরও তারা কিন্তু এই সনদে স্বাক্ষর করেননি। কারণ এই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে জবাবদিহিতার আলোকে আসতে হতো তাকে। সব মিলিয়ে গুম ও খুনের প্রকৃত সংখ্যা এখনও অজানা, তবে নিখোঁজদের তালিকা করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে বেশ কয়েকটি এলাকায় এখনও নামতে পারছে না বন্যার পানি, তবে নোয়াখালীতে কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির খবর জানাতে লক্ষ্মীপুরে আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং নোয়াখালীর চৌমুহনীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। কাউসার, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে। এটি একেবারেই শহরের প্রাণকেন্দ্রের কাছে একটি জায়গা, কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেও কি পরিমাণ পানি। আর এই পানিটি আছে গত ১৫ দিন ধরে, এমনটি আমাদের জানিয়েছেন এখানকার মানুষজন। তো এক্ষেত্রে একটি বড় জিনিস যেটি লক্ষণীয়, যে গত ৩ দিন ধরে কিন্তু সেভাবে আর বৃষ্টি হয়নি। বন্যার পানি যাই আসছে সেটি নদী দিয়ে কোনো না কোনোভাবে পাস হয়ে যাচ্ছে, কিন্তু এদিকের যে পানিগুলো আছে সেই পানিগুলো কিন্তু নামতে পারছে না। ১৫ দিন ধরে এই পরিমাণ পানি এখানে জমে থাকা মানে পানি নেমে যাওয়ার যে পরিমাণ সেটি অত্যন্ত ধীরগতির। তো এক্ষেত্রে আমরা জানতে চেয়েছিলাম যে এখান থেকে পানিগুলো কেন নামতে পারছেন না। তো এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন যে এখানে আশপাশে বেশ কিছু খাল আছে, যে খালগুলো অধিকাংশগুলোই সংস্কারের অভাবে পুরোপুরিভাবে ময়লা আবর্জনা যুক্ত হয়ে সেই খাল দিয়ে আর পানি পার হওয়ার কোনো সুযোগই নেই। এবং একই সাথে কিছু প্রভাবশালী ব্যক্তি বা কিছু কুচক্রী ব্যক্তি বিভিন্ন সময় খালগুলো দখল করে ঘরবাড়ি নির্মাণ করার কারণে খালগুলো এতটাই সংকুচিত হয়ে গেছে যে সেই খালগুলো দিয়ে আর পানি আসলে কোনোভাবেই পারাপার হওয়ার কোনো সুযোগ নেই।
কিছু মানুষজন আসছেন যাদের ঘরবাড়ি এখানে ভেতরে, আমরা জানতে পেরেছি যে অন্তত 15টি পরিবার এই গলির এখানে ভেতরে থাকেন এবং তাদের প্রত্যেকেই গত 15 দিন ধরে পানিবন্দী জীবনযাপন করছেন। শিশু, বৃদ্ধ, বৃদ্ধা সকলকে নিয়ে অত্যন্ত দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে এবং নানান পানিবাহিত রোগও কিন্তু ছড়িয়েছে। সেক্ষেত্রে ত্রাণের যে বিষয়টি, অনেকেই গ্রামাঞ্চলে ত্রাণ দিচ্ছেন, কিন্তু এই লক্ষ্মীপুর পৌর শহরে যারা পানিবন্দী আছেন সেদিকে ত্রাণ পাচ্ছেন না বলেই সকলে অভিযোগ করছেন। কারণ অনেকেই হয়তো ভাবছেন যে পৌর শহরে যে বাসিন্দা রয়েছেন তাদের এই পরিমাণ দুর্ভোগ নেই বা তাদের ত্রাণের খুব বেশি একটা প্রয়োজন নেই, এমন মনে করেই ত্রাণ দিচ্ছেন না, এমনটি অভিযোগ করছেন এখানকার বাসিন্দারা। তো এখানে যেই অবস্থা দেখতে পাচ্ছেন যে 15 দিন ধরে যদি পানিবন্দী থাকে তাহলে আসলে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে এখানকার মানুষ, এটা বলাই যায়। তো এক্ষেত্রে তারা প্রত্যেকেই প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব খালগুলো যেন পরিষ্কার করা হয়। এবারের বন্যা কোনো না কোনোভাবে পার করা গেছে বা পার হয়ে যাচ্ছে, পরবর্তীতে আবারও যদি বন্যার সূত্রপাত হয় বা বড় ধরনের বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে ড্রেনেজ ব্যবস্থার সুবিধা না থাকায় বা খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে পানি যেহেতু পার হতে পারছে না, সে কারণে কিন্তু মানুষজন প্রায় এ ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হবে এমনটি আশঙ্কা করছেন। তো সেক্ষেত্রে প্রত্যেকেই বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে হবে, কারণ গত 15 বছরে অভিযোগ করেছেন যে আসলে লক্ষ্মীপুরে নানাবিধ উন্নয়নের ঘটনা ঘটলেও এই যে পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা ঠিকভাবে গড়ে ওঠেনি। বিভিন্ন সময় কাজ করা হয়েছে বা পদক্ষেপ নেওয়া হয়েছিল ড্রেন তৈরি করার, কিন্তু সেগুলো নানান কারণে আবার থেমে গিয়েছে মাঝপথে, এমনটি এখানকার মানুষজন বলছেন। তো তারা বারবার বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে হবে, পানি যেন দ্রুত নেমে যায়, যে পানি যেহেতু আসাটা মানুষ ঠেকাতে পারছে না সেহেতু পানি নেমে যাওয়ার ব্যবস্থাটা নির্বিঘ্ন রাখতে হবে, যাতে পানি নেমে যায়, সেক্ষেত্রে মানুষ এই দুর্ভোগে পড়বে না। নাহলে বলছেন যে মাঝে মাঝে খুব বেশি বৃষ্টি হলেও কিন্তু লক্ষ্মীপুরের কিছু কিছু জায়গা আছে, নিচু জায়গা, যে জায়গাগুলো পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এবং আসলে নানা ধরনের দুর্গতি পোহাতে হয় মানুষকে স্বাভাবিকভাবেই। তো আমরা দেখেছিও আজকে লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় যে কিছু কিছু জায়গায় গত 3-4 দিন ধরে হয়তো ড্রেন তৈরির কাজ শুরু করেছে প্রশাসন, কিন্তু সেগুলো আসলে শেষ না হওয়া পর্যন্ত এই ড্রেনেজ ব্যবস্থার পরিপূর্ণ সুফল লক্ষ্মীপুরবাসী পাবে না। এটি লক্ষ্মীপুর পৌর শহরের কথা, এর বাইরেও আমি লক্ষ্মীপুরের বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়েছি। প্রত্যেকটি জায়গার পানি নামার কিন্তু অন্যতম যেই রাস্তাটি সেটি হচ্ছে নানাবিধ খাল, এবং আমি বারবার বলেছি, এর আগেও বলেছি যে ফেনী এবং কুমিল্লা থেকে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে এই পানিগুলো মেঘনা নদীতে গিয়ে পড়ে। এটি হচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসা যেই সিস্টেম। তো এই খালগুলো নানান জায়গায়, চৌমুনিতে একটি বড় খাল রয়েছে, কিন্তু আমরা দেখেছি সেই খালগুলো আসলে নানান মানুষ দখল করে ফেলেছেন, অনেকে খালের উপরে বাড়িও নির্মাণ করেছেন, যার কারণে এই খালগুলো দিয়ে আসলে পানি আসার আর কোনো সুযোগ নেই। এমত অবস্থায় সেই ফেনী থেকে লক্ষ্মীপুর হয়ে যে পানিগুলো যাওয়ার, সেই পানিগুলো ঠিকভাবে মেঘনা নদীতে পড়তে পারছে না, যার কারণেই বিভিন্ন সময় আশপাশের গ্রামগুলো প্লাবিত হচ্ছে। এবং গতকালকেও আমি লক্ষ্মীপুর জেলার একটি ইউনিয়নে গিয়েছিলাম, সেখানে একটি বেড়িবাঁধ আছে, সেই বেড়িবাঁধটি ভেঙে গিয়েছে। কারণ পানির যে স্রোত পানির আমরা দেখেছি, সেই স্রোত যেহেতু খাল দিয়ে পানি প্রবাহিত হতে পারছে না, কাজেই বেড়িবাঁধ ভেঙে এলাকা নিমজ্জিত করেই আসলে সেই পানিগুলো বের হয়ে যাচ্ছিল। তো এতে নানাবিধ সমস্যায় মানুষ পড়ছে, গতকালকে লাইভেও আমি এটা দেখিয়েছি। তো এভাবেই মূলত পানি বের হওয়ার, অর্থাৎ পানি নদীতে পড়ার যে রাস্তা সেটি ঠিকভাবে রাখলে এ ধরনের জলাবদ্ধতা বা বানভাসী মানুষের সেই কষ্ট হয়তো আর বাংলাদেশের মানুষকে দেখতে হবে না। লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর পৌর শহরের 10 নম্বর ওয়ার্ড থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। আর এর যে বিষয়টি বলছিলাম যে এটি শুধু লক্ষ্মীপুরের বিষয় নয়, অন্যান্য জায়গায় আমাদের সহকর্মীরা আছেন, সেখানকার বন্যার চিত্র তারা তুলে ধরছেন। নোয়াখালীতে আছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল্লাহ কামরুল, সেখানে যেতে চাই সেখানকার সর্বশেষ জানতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমোহনীতে। এটি চৌমোহনীর ঐতিহ্যবাহী মদনমোহন উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্র সহ নোয়াখালীর প্রায় 1100টি আশ্রয় কেন্দ্রের চিত্র একই রকম। এই
চৌমোহনী মদনমোহন স্কুল আশ্রয় কেন্দ্রে প্রায় 5 শতাধিক পরিবার অংশগ্রহণ করেছে। এরা হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জের হাজিপুর, নর্তনপুর, গণিপুর এবং আলিপুরের লোকজন। এখানে দেখা গেছে যে এই আশ্রয় কেন্দ্রে গত 4 দিন তারা এখানে জানিয়েছেন এরা এখানে কোনো ত্রাণ পায়নি। এটি একটি স্কুল, এই স্কুলের সভাপতি ছিলেন বা ফাউন্ডার ছিলেন এখানকার যিনি সংসদ সদস্য ছিলেন জনাব মাহমুদ রশিদ কিরণ। তিনি এখানে তার ক্ষমতা অপব্যবহার করে এই স্কুলে একটি অবৈধভাবে মার্কেট করেছেন, ফ্ল্যাট করেছেন। এখানে 60টি পরিবার বসবাস করে। এই 60টি পরিবারে গত 7 দিন এখানে কোনো পানি নেই, বিদ্যুৎ নেই। এই 60টি পরিবারও এখানে মানবিক জীবন যাপন করতেছে। এছাড়া এখানে যারা আশ্রয় নিচ্ছে, এই বন্যার শুরু থেকে পর্যাপ্ত ত্রাণ নোয়াখালীতে আসছে, বিভিন্ন উদ্যোক্তারা এবং বিভিন্ন সংগঠন থেকে ত্রাণ আসছিল। তখন বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে যে ত্রাণগুলো রাস্তার পাশে দেওয়া হচ্ছে, ভিতরে দেওয়া হচ্ছে না। এই প্রচারের কারণে এই ত্রাণগুলো এখন ভিতরে যাচ্ছে কিন্তু রাস্তার পাশে ত্রাণগুলো পাচ্ছে না। এই আশ্রয় কেন্দ্রে 500 পরিবারের যে আছে তারা গত 4 দিন এখানে কোনো ত্রাণ পায়নি বলে এখানকার একজন অস্থায়ীভাবে যে বসবাসী সেই নিজাম আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া এখানে যে শিশুরা আছে এরা অনেকে ডায়রিয়া আক্রান্ত হয়ে আছে। এখানে যে পচা গন্ধ, দুর্গন্ধের কারণে এখানে মানুষ আসলে মানবিক জীবন যাপন করতেছে। এর পাশে যে চৌমোহনী নামকরণ হচ্ছে 4টি খালের মোহনা চৌমোহনী। এই চৌমোহনী 4টি খাল গত 2019-20 সালে এখানে প্রায় 325 কোটি টাকা ব্যয়ে যে খাল খনন করা হয়েছে, অথচ চৌমোহনীর খাল খনন করা হয়নি, যার কারণে বেগমগঞ্জের পূর্ব অঞ্চল এবং সেনবাগ থেকে কোনো পানি নিষ্কাশন হচ্ছে না। এই ছিল নোয়াখালীর চৌমোহনী থেকে বন্যার সর্বশেষ অবস্থা। বন্যার পানি আটকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মানুষদের, সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। এদিকে চট্টগ্রামে বন্যায় ক্ষতি 1000 কোটি টাকা ছাড়িয়েছে। মিরসরাই, সীতাকুণ্ড সহ 16 উপজেলায় কৃষিতে 400 আর মৎস্য খাতে 290 কোটি টাকা। 5 জনের মৃত্যু, পাশাপাশি ভেঙে গেছে 70 কিলোমিটার সড়ক। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বানভাসী মানুষেরা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। স্মরণকালের ভয়াবহ বন্যায় চট্টগ্রামে ডুবেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। 16টি উপজেলার মধ্যে ফটিকছড়ি, হাটহাজারী, সীতাকুণ্ড ও মিরসরাই সহ 11টি উপজেলাবাসী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হন 2.5 লাখের বেশি মানুষ। নষ্ট হয় ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের। মানে কিচ্ছু নাই, অসহায় ঘর দুয়ার, গরু গোতান, ক্ষেত পাথর, শ্বাসকর সব কি নাম কাছে কি অসহায় হয়ে গেছে মানুষ। এখানে অনেক বাড়িঘর ভেঙে গেছে, থাকার মতো কোনো জায়গায় নেই। খেতে খাওয়া মানুষ যারা আছে তাদের কিছুই না, সম্পূর্ণ গৃহ হারা হয়ে গেছে। পানি নামার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 1,53,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক 394 কোটি টাকা। লাল শাক, পালং শাক এগুলো যদি আগাম শাকসবজির বীজ কৃষকদের দিতে পারি তো ওটাও কৃষকরা উপকৃত। অথবা আমাদের সরিষার বীজ, এরপরে সরিষার বীজ, আমাদের মাসকালাই আছে বা মুগের বীজ বা ভুট্টার বীজ, এগুলো যদি কৃষকদের দিতে পারি আগাম, এতে আমরা আমাদের কিছুটা ক্ষতিটা পোষায় নিতে পারবো। জেলা মৎস্য অফিস বলছে বন্যায় ছোট বড় 16,864টি মৎস্য খামার, পুকুর ও দিঘি ক্ষতিগ্রস্ত হয়েছে। 16,000 মেট্রিক টন মাছ ও 14 লক্ষ পোনা ভেসে গেছে। ক্ষতির পরিমাণ 290 কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতি হয় মিরসরাই, মুহুরী প্রজেক্ট ও হালদা। সেখানে চলছে মাছ ধরার হিড়িক। 16,866টা আপনার পুকুর অথবা দিঘি অথবা বিভিন্ন জলাশয় যেখানে মাছ চাষ হয় সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত পুকুর দিঘির আয়তন প্রায় 5,541 হেক্টরের মতো। বন্যায় বিভিন্ন জেলায় আনুমানিক 50 থেকে 70 কিলোমিটার পিচডালা ও ইটের সড়ক ক্ষতিগ্রস্ত হয়। মৃত্যু হয় 5 জনের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আমানতকারীদের পাওনা পরিশোধ করতে এস আলম গ্রুপের সম্পদ বিক্রির পাশাপাশি বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নিতে হবে, এমন পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে অর্থ লোপাটকারীরা তাদের সম্পদ মূল্য অতি মূল্যায়িত করে দেখায়, তাই সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। হয়তো সতর্কবাণী আমরা দিতে পারি আপনাদের মাধ্যমে যে এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। বক্তব্য পরিষ্কার, এস আলম গ্রুপের সম্পদ উদ্ধার করে তা আমানতকারীদের পাওনা পরিশোধ করতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আইনগত প্রসেস ফলো করতে হবে, বেআইনিভাবে তো করা যাবে না। কিন্তু প্রশ্ন উঠেছে, এস আলম গ্রুপের যে সম্পদ রয়েছে তা বিক্রি করে কি আমানতকারীদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে?
অ্যাসালম গ্রুপের ওয়েবসাইটে আমদানি ও সরবরাহ, আবাসন ও বস্ত্র খাত, বিদ্যুৎ, জ্বালানি, খাদ্যপণ্যের ব্যবসা সহ 13টি কোম্পানির মোট সম্পদ দেখানো হয়েছে 1,31,665 কোটি টাকার। ব্যাংকসহ আর্থিক খাত ধ্বংসের কারিগর হিসেবে আলোচিত অ্যাসালম গ্রুপের মোট ঋণের সঠিক হিসাব এখনো জানা সম্ভব না হলেও বিভিন্ন গণমাধ্যমে আসা তথ্য বলছে তা 1.5 লাখ কোটি টাকার কম হবে না। এর মধ্যে 2017 সাল থেকে গত জুনের মধ্যে 6টি ব্যাংক থেকে 95,331 কোটি টাকা ঋণ নিয়েছে গ্রুপটি। অর্থনীতিবিদরা বলছেন, শিল্পগোষ্ঠীটি যে সম্পদ মূল্য দেখিয়েছে তা প্রকৃত মূল্যের চেয়ে বেশি দেখানো হয়ে থাকতে পারে। তাই অ্যাসালম গ্রুপের সম্পদ বিক্রি করে মোট ঋণ পরিশোধ করা সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এটার কারণেই দেখা গেছে যে অ্যাসালম গ্রুপ হলো একটা বড় উদাহরণ, যেখানে বিপুল পরিমাণে ঋণ চলে গেছে। যে পরিমাণে তাদের সম্পদের মূল্য দেখানো হয়েছে, তো সেই পরিমাণে হয়তো তাদের সম্পদের যে মূল্য, যেটা বাজার মূল্য, সেটা নাও হতে পারে। একই সঙ্গে বাণিজ্যের আড়ালে গ্রুপটি অর্থ পাচার করেছে কিনা তা খতিয়ে দেখারও পরামর্শ দিচ্ছেন তারা। আসলে অ্যাসালম গ্রুপ কিন্তু এই যে অর্থ পাচারের সঙ্গে জড়িত এবং তারা বিপুল পরিমাণে অর্থ পাচার করছে, এই ধরনের কিছু সংবাদ কিন্তু বের হয়ে এসছে এবং এরপরে দেখা গেল যে আদালতের কাছে তারা গেছে যে আসলে এই বিষয়ে তেমন কোনো খবর যাতে প্রকাশিত না হয়। তো সেই অবস্থায় স্থিত অবস্থা জারি করেছে আদালত। এখন যেহেতু স্টে অর্ডার আছে, আমি মনে করি কি যে আসলে এই প্রক্রিয়াটা শুরু করা উচিত। এখানে ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠাটাই সবচেয়ে বড় বিষয়। গ্রাহক ও বিনিয়োগকারীদের মনে আস্থা ফেরাতে অ্যাসালম গ্রুপের দাপটে ধ্বংসের মুখে পড়া ব্যাংকগুলোকে শক্তিশালী করতে এরই মধ্যে পর্ষদ পুনর্গঠনের কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভেঙে দেয়া দ্বাদশ সংসদের বিদায়ী সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা অন্তত 52টি গাড়ি আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। অবশ্য জুলাই মাসে উত্তপ্ত পরিস্থিতি আঁচ করতে পেরে সাকিব আল হাসান, ফেরদৌস সহ 7 সাবেক এমপি তাদের গাড়ি ছাড়িয়ে নিয়েছেন। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের কারশেডে সারিবদ্ধভাবে রাখা প্রতিটি গাড়ির শুল্ক সহ বাজার মূল্য অন্তত 10 থেকে 12 কোটি টাকা। কিন্তু শুল্কমুক্ত সুবিধা পেতেই এসব গাড়ি আমদানি করেছিলেন দ্বাদশ সংসদের সদস্যরা। অর্থাৎ শুল্ক না দিয়ে নামমাত্র মূল্যে আমদানি করে গাড়ির মালিক হওয়ার সুযোগ ছিল তাদের। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে সংসদ সদস্য পদ চলে যাওয়ায় এসব গাড়ি আর ছাড় করছে না কাস্টমস কর্তৃপক্ষ। ছাত্র আন্দোলনের পরিস্থিতি আঁচ করতে পেরে গত জুলাই মাসে ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেতা ফেরদৌস এবং ব্যারিস্টার সুমন সহ তৎকালীন 7 সংসদ সদস্য চট্টগ্রাম থেকে তাদের গাড়ি ছাড় করে নেন। এতে 75 কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার। সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি এবং মুজিবুর রহমান মঞ্জু সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেও গাড়ি খালাস নিতে পারেনি। এছাড়া অনুপম শাহজাহান জয় এবং এবিএম আনিসুজ্জামান নামে আরও 2 সাবেক এমপি গাড়ি ছাড় করাতে নথিপত্র জমা দিয়েছিলেন। এই 4টি গাড়িও এখন কাস্টমসের জিম্মায়। যেহেতু সংসদটা আমাদের ভেঙে গিয়েছে, এই বিষয়ে শুল্কমুক্ত সুবিধা তারা পাবেন কিনা সে বিষয়ে সদয় দিক নির্দেশনার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ডে একটি পত্র প্রেরণ করেছি চিটাগাং কাস্টম হাউস থেকে। সেই পত্রের আলোকে জবাব পাওয়ার পরে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। শুল্কমুক্ত সুবিধায় আনা মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার এবং বিএমডব্লিউর মতো মূল্যবান গাড়ি আপাতত বন্দরের বিভিন্ন শেডে রাখা হয়েছে। এক্ষেত্রে জটিলতা এড়াতে 30 দিন পেরিয়ে গেলে নিয়ম মেনে নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃক ডিউটি পেমেন্ট করার পরে আমরা এটা ডেলিভারির কার্যক্রমটা প্রসেস করি, পোর্ট চার্জটা নেই এবং আমরা ডেলিভারি দিয়ে থাকি। আর কেউ যদি ডেলিভারি নেওয়ার জন্য না আসে তাহলে আমরা 30 দিন পরে ইউজুয়ালি আমরা অকশন হ্যান্ডওভার করে দিই বাই পেপার। এর আগে পর্যটন সুবিধায় আনা 100 কোটি টাকা মূল্যের 108টি গাড়ি বারবার নিলাম আহ্বান করেও বিক্রি করতে পারেনি চট্টগ্রাম কাস্টম হাউস। স্ক্র্যাপ হিসেবেও এখন এসব গাড়ি কেউ কিনছে না। তাই শুল্কমুক্ত অবস্থায় সংসদ সদস্যদের আনা গাড়ি নিলামে বিক্রির চেষ্টা না করে সরকারের জিম্মে নেওয়ার কথা বলছেন এই ব্যবসায়ী। অতি দ্রুত এটা সরকারি কোনো সংস্থাকে হ্যান্ডওভার করে ওদের টাকাগুলো ওদেরকে ফেরত দিয়ে গাড়িগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ব্যবহার করা যেতে পারে। কোনো অবস্থাতেই অকশনে যাতে গাড়িগুলো না যায়। এই গাড়ি অকশনে গেলে আলটিমেটলি এই গাড়ি কোনোদিন ছাড় পাবে না। কাস্টমসের জিম্মায় থাকা এসব গাড়ি স্বাভাবিক নিয়মে সর্বনিম্ন শুল্ক হার 8 থেকে শুরু করে সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত। অথচ এই টাকা পরিশোধ না করে গাড়ির মালিক হওয়ার সুবিধা পেয়ে আসছিলেন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যরা। আমদানি করা এ ধরনের গাড়ি নিয়ম বহির্ভূতভাবে অন্যজনের কাছে বিক্রির অভিযোগও অনেক সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে। 8 কোটি টাকা মূল্যের গাড়ি মাত্র 4 লাখ টাকা শুল্ক পরিশোধ করে ছাড় করে নিয়ে গেছেন একজন
সংসদ সদস্য। সাম্প্রতিক সময়ের ঘটনা এটি। এ ধরনের অসংখ্য সংসদ সদস্য মহামূল্যবান গাড়ি এনে ফেলে রেখেছে চট্টগ্রাম বন্দরের কার শেডে, কিন্তু এখন তাদের এমপি পদ নেই। তবে এই গাড়ির ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণ করবে জাতীয় রাজস্ব বোর্ড। চট্টগ্রাম বন্দরের কার শেড থেকে কমল দে, সময় সংবাদ। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর টাঙ্গাইলের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও রয়েছেন আত্মগোপনে। এতে পরিষদের স্বাভাবিক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। কাদির তালুকদারের তথ্য, রাশিদ খানের ছবি নিয়ে রিপোর্ট। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকায় প্রতিদিনই সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা আত্মগোপনে চলে যান। সদর উপজেলার ঘারিন্দা, কাতুলি, দাইন্না, পোড়াবাড়ি, ছিলিমপুর, দেলদুয়ার উপজেলার পাথরাইল, ভুয়াপুর উপজেলার অর্জুনা, ফলদা, গোবিন্দাসী, অলুয়া, গাবসারা ও নিকরাইল ইউনিয়ন সহ জেলার বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পলাতক। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। জন্ম নিবন্ধন, চেয়ারম্যানের সার্টিফিকেট, তারপর আপনার আরো যেগুলা প্রয়োজন এগুলো সেবা পাইতেছেন, এগুলো সেবা আমরা বঞ্চিত হইতেছি। ওনার জন্য জনগণ সেবা পাচ্ছে না। আমরা চাই যে দ্রুত এই ইউনিয়নের নির্বাচন দিয়ে জনগণ যাতে সেবা পায়। 5 তারিখের পর থেকে তারে পরিষদে অনেকে দেখে না, অনেকে আমাদের কাছেও যায় যে চেয়ারম্যানের প্রয়োজন। তবে জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা যাবতীয় সবকিছু সামলাবেন বলে জানালেন স্থানীয় সরকারের উপপরিচালক। যে ক্ষেত্রে সমস্যা হবে সেগুলো যদি উপজেলা নির্বাহীদের জানায় তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। টাঙ্গাইলের 12টি উপজেলায় ইউনিয়ন রয়েছে 119টি, যার মধ্যে বেশিরভাগ ইউনিয়নেই চেয়ারম্যানরা আত্মগোপনে। সময় সংবাদ, টাঙ্গাইল। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে রিপাবলিকান দল থেকে মন্ত্রিসভায় সদস্য করা হবে বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস। চূড়ান্ত মনোনয়ন পেয়ে রানিং মেট টিম ওয়ালসকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো সিএনএন-এ সাক্ষাৎকারে এই কথা বলেন কামালা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এ দেয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। নির্বাচিত হলে বিরোধী দল থেকে তার মন্ত্রিসভায় সদস্য নিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। বৃহস্পতিবার রয়টার্স পরিচালিত সবশেষ জরিপে দেখা গেছে কামালা হ্যারিসের জনপ্রিয়তা 45% আর ট্রাম্পের 41%। নারী ও হিস্পানিক ভোটারদের কাছেও 13 পয়েন্টে এগিয়ে তিনি। নতুন জরিপে দেখা গেছে নারী ও হিস্পানিক ভোটারদের মধ্যে কামালা হ্যারিসের জনপ্রিয়তা 49% আর ট্রাম্পের জনপ্রিয়তা 36%। এর আগে গত জুলাইয়ে একই সংস্থার জরিপে কামালা 9 পয়েন্টে ট্রাম্পের চেয়ে এগিয়েছিলেন। গত এক মাসে তিনি 4% ব্যবধান বাড়িয়েছেন। তবে শ্বেতাঙ্গ ও পুরুষ ভোটারদের জনমতে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে কামালার চেয়ে 2 পয়েন্টে এগিয়ে রয়েছেন ট্রাম্প। সিএনএন-এ ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাক্ষাৎকার নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, হ্যারিস একা না গিয়ে তার রানিং মেটকে সঙ্গে নিয়েছেন এবং সাংবাদিক অনেক নমনীয় প্রশ্ন করেছেন। এদিন ট্রাম্প মিশিগানে তার নির্বাচনী প্রচারণা চালান। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খেলার খবর। জাতীয় ক্রীড়া পরিষদের দোকান বরাদ্দের সেকেলে নীতির কারণে বছরে শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। অথচ তার সুবিধা ঠিকই নিচ্ছে দোকান বরাদ্দ পাওয়া অসাধু ব্যক্তিরা। শুধু বঙ্গবন্ধু স্টেডিয়ামেই এই সুবিধা নিচ্ছে 80% বেশি। বিষয়টি জানার পরও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদ। এসএম ইকবালের রিপোর্ট। মোট 21টি খাতে রাজস্ব আদায় করে জাতীয় ক্রীড়া পরিষদ, যার মধ্যে উল্লেখযোগ্য আয় আসে এনএসসির স্থাপনাগুলোর দোকান ভাড়া থেকে। তবে এই জায়গাতেই বছরের পর বছর ধরে চলছে শুভঙ্করের ফাঁকি। রাজধানীতে থাকা এনএসসির বিভিন্ন স্টেডিয়াম এবং কমপ্লেক্সে দোকান সংখ্যা 1074টি, যেখান থেকে গেল অর্থ বছরে জাতীয় ক্রীড়া পরিষদের আয় 7,30,73,000 টাকা। এতগুলো দোকান থেকে ভাড়া বাবদ আরও বেশি অর্থ আসার কথা থাকলেও আসছে সামান্যই। কিন্তু কেন?
বিষয়টি অনুসন্ধানে নামে সময় সংবাদ। শুধুমাত্র ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে যে চিত্র উঠে আসে তাতেই চক্ষু চড়ক গাছ। জাতীয় এই স্থাপনায় ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত দোকান সংখ্যা 297। প্রতি স্কয়ার ফিটে এনএসসি ভাড়া নেয় নিচতলার জন্য 26 টাকা 70 পয়সা আর দোতলার জন্য 22 টাকা 23 পয়সা। সেই হিসেবে 400 স্কয়ার ফিটের দোকানটির ভাড়া আসে 10,680 টাকা। কিন্তু এই দোকানে দিচ্ছেন কত? রেজিস্ট্রি মার্কেট তো এগুলো দেখা গেছে অন্যান্য মার্কেটের তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া এই জায়গাটা। মোটামুটি আমাদের দেখা গেছে এটা তো আসলে প্রায় আপনার 1.5 লক্ষ টাকার কাছাকাছি ভাড়া আছে। সোজা অঙ্ক মেলাতে গিয়ে জটিল পরিস্থিতি, গোজামিল দেওয়ার সুযোগ নেই। তাই ঘটনার আরো ভেতরে যেতে চাই। ক্রীড়া পরিষদ থেকে দোকান বরাদ্দের তালিকা সংগ্রহ করতেই সমীকরণ পরিষ্কার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের 9 নম্বর দোকানটি জাতীয় ক্রীড়া পরিষদ বরাদ্দ দিয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল গঙের কাছে, কিন্তু এই দোকানের প্রোপাইটারশিপে আছে কাজী আব্দুল ওয়াহাবের নাম। রেজিস্ট্রি মার্কেটে তো 80% দোকানই ভাড়া। দেখা গেছে অনেক মালিক এই জায়গায় আপনার একজনের হাতে তার নাই এই জিনিসটা। যেভাবে নিয়ে যার কাছ থেকে অনেকে দেখা যায় আত্মীয় স্বজনের মাধ্যমে রিলেশন হয়ে একটু কমে ভাড়াটা নিতে পারে, বা দ্বিতীয় তৃতীয় পক্ষ হলে আরেকটু বেশি হয়। সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতির কারণে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, কিন্তু দোকান বরাদ্দ পাওয়া নামধারী এই ব্যবসায়ীদের অবস্থা রমরমা। ঘরে বসেই তাদের অ্যাকাউন্টে ঢুকছে লাখ লাখ টাকা। এবার অঙ্ক মিলিয়ে নেবার পালা। এই হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের দোকান ভাড়া বাবদ আয় হওয়ার কথা বছরে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি, কিন্তু এনএসসি রাজস্ব আদায় করছে মাত্র 7 কোটির আশেপাশে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাকের ডগায় বসে বছরের পর বছর মোটা অঙ্কের অর্থ হাতছাড়া হওয়ার খবর নিশ্চয়ই অজানা নয় এনএসসি কর্মকর্তাদের, কিন্তু তারা নির্বিকার। এই বিষয়ে কথা বলতে গেলেও গণমাধ্যম উপেক্ষা করেন ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। তবে সাবেক এনএসসি পরিচালকের দাবি, কর্মকর্তারা সুবিধা নিচ্ছেন, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এত অনীহা। কেন দোকান ভাড়া বানায়নি, কেন আমার 30 টাকা ভাড়া করতে হলো? এটা কি আগে যারা ছিল তারা জানতো না? নিশ্চয়ই জানতো। তারা কোনো হয়তো আমি জানি না, হয়তো কোনো সুবিধা নিয়ে তাদের এই দোকানদার সমিতিকে সুবিধা দিয়েছে। অরিজিনাল মালিক সঙ্গে আমাদের এনএসসির চুক্তি, কিন্তু ওরা করে কি আরেকটা চুক্তি করে সাবনেটের সঙ্গে, সে পয়সাটা সে পায়, মানে বিজনেস না করে কিন্তু পাচ্ছে। শুধু স্থায়ী দোকান নয়, বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভ্রাম্যমাণ টং দোকান, এমনকি পার্কিং ইজারা নিয়েও আছে অনিয়মের অভিযোগ। এইসব ক্ষেত্র থেকে আরও বেশি রাজস্ব আদায়ের সুযোগ থাকলেও তা উপেক্ষিত দিনের পর দিন। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। লক্ষ্মীপুরে অনেক এলাকায় নামতে পারছে না বন্যার পানি, কমতে শুরু করেছে নোয়াখালীতে, ফুটে উঠছে ক্ষত চিহ্ন। চট্টগ্রামে কৃষিতে 400 আর মৎস্য খাতে 290 কোটি টাকা ক্ষতি। এবং আমানতকারীদের পাওনা পরিশোধে বিক্রি করতে হবে এস আলম গ্রুপের সম্পদ। অর্থ লোপাটকারীরা সম্পদ মূল্য বেশি দেখানোয় ঋণ পরিশোধ সম্ভব হবে না বলছেন অর্থনীতিবিদ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।